হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা পলু পালন করি, আমরা তো সারা বছরে তো মোটামুটি 5 বার পলু পালন করি। একদম বীজ থেকে গুটি পোকা তৈরি করা এবং গুটি তৈরি এবং গুটি থেকে আমরা সুতো কাটা, কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার আমরা আলোচনা করেছি। কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজ তৈরি করা। কিভাবে আমরা পলু পোকা তৈরি করব, কিভাবে আমরা গুটি তৈরি করব, যে গুটি থেকে আমরা ডিম তৈরি হবে, সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধু বিমান মণ্ডলকে। বিমান মণ্ডল এসেছেন বহরমপুর ব্লকের দেবীদাসপুর গ্রাম থেকে। বিমানদা, নমস্কার আপনাকে। নমস্কার। যে কথা বলছিলাম যে পলু পালন বা রেয়ারিং যেটা আমরা বলি, পলু পালন থেকে আয়, এই পলু পালনের ওপরই অনেকের সংসারটা নির্ভর করে। এটা তো আমরা বছরে 5 বার করতে পারি, যেমন বৈশাখী বন্ধ বা অঘ্রাণী বন্ধ, আশ্বিনী বন্ধ, এরপরে আরও 2টো বন্ধ রয়েছে, তো এরকম করতে পারি। আমরা তো এই বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আপনি যে বিষয়টা করেন সেই বিষয়টা কি করেন আপনি? এই বিষয়টা বলতে আমাদের বছরে 5টে ক্রপ হয়। 5টার বেশি, মানে যারা সুতো তৈরি করে তাদের 6টা 7টা ওরা করে ফেলে। পাতা বেশি হয়ে গেল ওরা অন্য জায়গা থেকে, বাইরে থেকে ডিম নিয়ে এসে তারা পলু পালনটা করতে পারে। কিন্তু আমাদের যেহেতু সিড, আমাদের বীজ তৈরি হয়, সেহেতু আমরা 5টার বেশি আমরা করতে পারি না। আচ্ছা, আমাদের অফিসের নিয়মে একবার বাঁধা, আমাদের ডেটে পলুটা বুঝতে হয়, অফিসকে সিড বীজটা দিতে হয়। তো এটা মাত্র আমরা 5টাই ক্রপ করতে পারি, তার বেশি আমরা পারি না। ধরুন এখন অঘ্রাণী বন্ধ চলছে, অঘ্রাণী বন্ধটা আপনি কবে থেকে শুরু করেছেন, কিভাবে শুরু করেছেন? গত নভেম্বরের ধরুন 1 তারিখে ডিমটা নিয়েছিলাম অফিস থেকে। আমরা স্টেট অফিস থেকে নিয়ে গেছিলাম 1 তারিখে, স্টেট সেরিকালচার থেকে। 1 তারিখে নিয়ে গিয়ে ওই 2-3 তারিখে ডিমটা মোকাই, মানে ডিমটা ফুটে ছোট বাচ্চা হয়। ওইটা ধরুন 7-8 দিন পর, 10 দিন পর, এটা মানে গরমের সময় এটা আমার মোটামুটি 22 থেকে 24 দিনে পেকে যায়। যেহেতু শীত আছে সেহেতু এটা আমার পাক্কা 30 থেকে 31 দিন সময় লেগে যায়। আচ্ছা, একটু বেশি সময় লাগে। হ্যাঁ, একটু বেশি সময় লাগে। আর পাতাটাও খাই বেশি, মানে প্রাপ্তবয়স্ক হতে, মানে রোজে পড়তে আর কি, এটা যা সময় লাগে আমার গরমের সময় ওটা ধরুন 6 থেকে 7 রোজে, 5 রোজেও অনেক সময় পেকে যায়, পলুটা পাকা দেখা দেয়। কিন্তু এখন আমার এটা 8 রোজ 9 রোজ না হলে, মানে 9 দিন না হলে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর 9 দিন না হলে পাকাটা দেখা দেয় না। আচ্ছা, এই কারণের জন্য আমাদের এটা প্রায় 30 থেকে 31 দিন সময় লেগে যায়। এবং পাতাটাও খাই বেশি, আর এর জন্য গুটির দামটাও আমরা পাই বেশি, পয়সাটাও বেশি পাওয়া যায়। তা আমাদের কাজ হচ্ছে আমরা গুটিটাকে তৈরি করে দিলাম, মানে ছোট থেকে পোকাটাকে পুষে নিয়ে পলু তৈরি করে, পলুটা পাকার পর যে গুটিটা তৈরি হয়, ওই গুটিটা আমাদের কাজ হচ্ছে অফিসে পৌঁছে দেওয়া। আচ্ছা, এই অবধি। এবার অফিস ওই গুটিটাকে নিয়ে এসে অফিস ওটাকে ব্লেড কাটিং করে, মানে প্রত্যেক গুটি, অফিসে সব মেয়েরা থাকে, প্রত্যেক গুটি একটা একটা করে কেটে নিয়ে মেল ফিমেল আলাদা করে নিয়ে দিয়ে ওইটা অফিসের ব্যাপার। তখন অফিস ওইটাকে ডিম কাটাই করে, আপনাদের শুধু মানে গুটিটা তৈরি করে হ্যাঁ অফিসকে দিয়ে দেওয়া, পলুটাকে পালন করে নিয়ে গুটিটা তৈরি করে নিলে তখন এবার অফিসের দায়িত্ব অফিসকে দিয়ে দিলে তখন গাড়ি নিয়ে গিয়ে গুটিটা নিয়ে চলে আসবে। আমাদের এইটুকুই দায়িত্ব। তো আপনি এটা কত গুটি পালন করেন? আমি 500 ডিম পালন করি। 500 ডিম পালন করেন? তো এই পালন করতে গেলে তো তাদেরকে তো ওই পলু পাতা
খাওয়াতে হবে পলুদেরকে, হ্যাঁ, পলু খাওয়াতে হবে। পোকাকে 5 বিঘা, খাওয়াতে হবে। 4.5 থেকে 5 বিঘা জমিতে আমার তুত পাতা লাগানো আছে। আছে, তার মানে ওই 500 যেহেতু আপনি পলু পোকা পালন করছেন, তার জন্য 5 বিঘে 5 বিঘা, হ্যাঁ, তুত পাতা জমি, লাগানো আছে। মানে প্রতি 100-তে 1 বিঘে হ্যাঁ, ওই রকম। জমি লাগবে হ্যাঁ, মোটামুটি। তাতে কোনো কপে শীতের সময় একটু কম পড়ে যায়, আবার কোনো সময় এক্সেস হয়ে যায়, আবার বিক্রি করতে পারি, যার কম পড়ে সে নিয়ে যায়। তবে আনুমানিক ধরুন 1 বিঘা জমি 100-তে বেশ ভালোই হয়। ভালোই হয় মোটামুটি। এর থেকে বিক্রি টিক্রি করা যায় না নাকি? না, যখন আমার গুটি তার খেতে পারলো না পোকায়, তখন এক্সেস হলে যদি চাহিদা থাকে মার্কেটে, তখন বিক্রি হয়, বেশ ভালো দামে বিক্রি হয়। ভালো দামে 300, 400, 500 টাকা মনে বিক্রি হয় চাহিদার উপরে। চাহিদার উপর। হ্যাঁ, আর না হলে বাড়তি হয়ে গেলে হয়তো খরিদ্দার নাই, তখন কেটে গরুকে খাইয়ে দিতে হয়। তো পাতার এই যে তুত পাতা, এই তুত গাছের কোন অংশটা খাওয়ান? পাতাটার মধ্যে কচি পাতা খাওয়ান না একটু আমার বয়স যখন পাতা ওই খাওয়ান? ছোট যখন পলু থাকবে, হ্যাঁ। তখন আগেকার মানে মাথার 3-4টে পাতা বাদ দিয়ে আর গোড়ার 3-4টে পাতা বাদ দিয়ে এই মাঝের টুকু খাওয়াতে হয় তখন। মাঝের টুকু মানে এই কচি পাতা থেকে একটু বড় হয়েছে নাকি? না, মাথাতে যে কচি ও। পাতাগুলো থাকে ওইটা বাদ দিয়ে, আচ্ছা, আর একদম আর কচি পাতা। নিচের 4-5টা পাতা বাদ দিয়ে ওই আচ্ছা। মাঝের অংশটুকু নিয়ে তখন ওই গুঁড়ো যখন পালন হয়, একদম ছোট ছোট হ্যাঁ, যখন ছোট ছোট শাকের মতো কুচিয়ে কুচিয়ে দিতে কুচি হয়। কুচি। এটা কতদিনের মাথায় দেন? ডিম আনার কতদিনের মাথায়? আমি ডিম আনি, আমাদেরকে ডিমটা যখন ধরুন একটু কালো অবস্থায় হয়ে যায়, তখন অফিস ডিমটা দিয়ে দেয়, মানে বাড়ি এনে 2-1 দিনের মধ্যে ডিমটা ফুটে যায়। সেই অবস্থাতেই আমাদেরকে দেয় না। তো অনেক চাষি আছে তো বাড়িতে রাখে, পিঁপড়েতে খেয়ে নেয়, টিকটিকিতে খেয়ে নেয়, ওর জন্য আগে দেয় না। ঠিক যখন ডিমটা কালো হয়ে যাবে, মুখে ফুটে যাবে, তার ঠিক 1 দিন আগে ডিমটা আমাদেরকে অফিস দেয়। আচ্ছা, মানে যে ডিম অফিসেরও তো একটা দায়িত্ব আছে, হ্যাঁ সেটাই ওরা তো। ঠিক সেই মুহূর্তে ডিমটা দেয়। আবার সেখান থেকে আপনাদের অফিসকেই আবার নিতে হবে, হ্যাঁ, কিনে নিতে অফিসকেই হবে, নিতে হবে। নিতে হবে, মানে খুব যত্ন সহকারে আপনাদেরকে। তারপরে পোকা যখন বড় হয়ে যায়, তখন আপনার গোটা মানে আর তখন পাতা তুলতে হয় না, গোটা ডাল সহই দিয়ে দিতে হয় পাতা। আচ্ছা, যে এটা কতদিনের মাথায়? ওটা মোটামুটি আপনার প্রায় 11 দিনের মাথায়। 11 দিনের মাথায় ডাল গোটা সমেত ডাল, দিয়ে হ্যাঁ। দিতে হয়, ডাল সমেত দিয়ে ডাল দিতে হয়। সহ। এবার আপনি আমাকে বলুন যে প্রথম থেকে এই যে গুটিটা আপনি তৈরি করছেন, মানে ডিম তৈরির জন্য যে গুটিটা তৈরি করছেন, এই গুটির তৈরি আর ওই এমনি যারা সুতো করছে তার মধ্যে পার্থক্যটা কি আছে, না একই রকম? একই রকম বলতে আমরা যেটা পোকাটা পুষি, আমাদের এটা নিস্তারি আর এমবারো দুটো প্রজাতি আছে। আচ্ছা, দুটো প্রজাতি। দুটো প্রজাতি আছে, এই দুটো আমরা পুষি। আর এই নিস্তারি আর ওই এমবারো ক্রস করে যে ডিমটা তৈরি হয় ওটা হচ্ছে F1 F1 বা বাই, আর একটা আছে বাই, বাইরে চাষ হয় যেটা এখন আমাদের এখানেও হচ্ছে। ওই বাইয়ের সঙ্গে আমাদের এই নিস্তারির ক্রস করে যেটা হয় সেটা F1 তৈরি হয়। আচ্ছা, ওদের গুটিটা মোটা, মানে সুতো করে তো ওদের গুটিটা মোটা, সুতোটাও বেশি পাওয়া যায়, ওদের লাভ, সুতোটা বেশ ভালো হয়। আর আমাদের নিস্তারিটা যদি আমরা কোনো কারণে বিক্রি না হলে সুতো করি, আমরা ধরুন 10 কেজি গুটিতে মোটামুটি 950 1 কিলো গুটি পাবো। আচ্ছা, আর ওদের যে গুটিটা বাই, ওরা যেটা পুষে ওদের প্রজাতিটা, ওরা 10 কেজি গুটিটা মোটামুটি 1400 সুতো হবে। ও, ওটা তো অনেকটাই গুটি। সুতোর জন্য বলে ওদের হাইব্রিড করে নিয়ে ক্রস করে তারপরে ওরা ওই সুতোর জন্য গুটিটা হ্যাঁ 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 পলুটা পালন করে। আর আপনারা হচ্ছেন বীজ তৈরির জন্য, বীজ তৈরি করছেন, একটা প্রজাতি করে দিচ্ছেন নাকি? দিয়ে তারপরে সেটাকে অফিস আবার মানে ক্রসিং করে আবার F1 তৈরি করছে। F1 আরেকটা নতুন একটা জাত নাকি প্রজাতি তৈরি করছে, নতুন প্রজাতি করছে। হ্যাঁ, করে সেটাকে সুতোর জন্য আবার সুতোর জন্য যারা রেয়ারিং করে তাদেরকে দিচ্ছে। এবার বোঝা গেল বিষয়টা। তো প্রথম থেকে আপনারা কি কি কোন কোন ধাপে কি কি করেন সেটা যদি একটু বলেন। ওই পোকা চাষ সম্বন্ধে, হ্যাঁ, আমরা যখন পোকাটা যখন ফুটে যাই, তখন তো ধরুন যদি গরমের বন্ধ হয়, তো ওই আমাদের প্লাস্টিক ট্রে আছে, ট্রের ওই চারিদিকে প্যারাফিন পেপার মানে স্পঞ্জ আছে, ওইটাকে ভিজিয়ে চারিদিকে বেরি করে মানে 4 কোণা করে ওর ভিতরে ডিমটা রেখে প্যারাফিন পেপার মানে একটা মোম পেপার পাওয়া যায়, ওটা অফিসে দেয়, আমাদেরকে কিনতে হয় না, ওর উপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার পোকাটাকে একসঙ্গে মোকাবার জন্যে ব্ল্যাক বক্সিং করতে হয়। আচ্ছা, মানে কালো, হ্যাঁ, কালো যখন হয়ে যায় তখন একসঙ্গে মোকাবার জন্যে মানে আগে পিছিয়ে মোকাবা বলে ওটাকে ব্ল্যাক বক্সিং করলে হয় কি একসঙ্গে ফুটে যায়। কালো কাপড়ে জড়িয়ে রাখলে অন্ধকার ঘরে রেখে দিলাম, এবার পরে 24 ঘন্টা রাখার পর যখন খুলে দেবো তখন একসঙ্গে পোকাটা সব মুকিয়ে যায়, তাতে সুবিধা হয়। ও দুবার একবার ঝাড়ন নিলেই সবটা হয়ে যায়, সবটাই হয়ে যায়। তারপর ওইটা যখন আপনার ওই ছোটো ছোটো করে পাতা কুচিয়ে, এটা তো সবাই মোটামুটি জানে, কুচিয়ে দিয়ে ওটাকে যখন তারপর যখন একটু বড় হবে 3 দিন হবে,
ওটাকে কলপ বলে, মেটে কলপ, কলপ। তারপরে 5-7 দিনের মাথায় ওটাকে আবার সেই গোল করে জড়িয়ে নিয়ে তুলে নিয়ে পাতাটাকে বাদ দিয়ে দিতে হবে। যে এইভাবে হতে হতে যখন আপনার রোজে পড়বে, শোধ খাবে, তখন আপনাকে আবার 2 দিন পাতা খাওয়া বন্ধ করতে হবে। মানে ওর খলস কতদিনে, সেটা কতদিন? ওটা মোটামুটি 4-4-8 10-11 দিনের মাথায়। 10-11 দিনের মাথায়, ঠিক আছে। তারপর খলস ছাড়বে, তখন ওই চুন, ল্যাবেক্স, আমাদের বিভিন্ন রকম পাউডার আছে, ওটা ব্যবহার করতে হবে। তারপরে তখন সৌদে 3 দিন 4 দিন খাওয়ার পর তখন আপনার রোজে উঠলো। রোজ মানে আপনার পাকার জন্য দিন গন্তিতে হিসাবে পড়ে গেল। হ্যাঁ, গরমের সময় ধরুন 7 রোজ 8 রোজ হয়ে গেলেই, 7 রোজেই মোটামুটি 5-6 রোজেও দেখা দিয়ে দেয়, মানে পাকতে লাগে। আর শীতের সময় এবার আমাদের 9 রোজ মানে 9 দিন খাওয়ার পর পাকতে লেগেছে। দিয়ে মোটামুটি 29-30 দিনের মধ্যে যারা ঘরটা একটু হিট করতে পারে, আবার খুব হিট দিলে আবার পলুর অসুবিধা, মানে টেম্পারেচারটা হ্যাঁ ঠিক রাখতে হবে, ঘরের তাপমাত্রাটা। দিয়ে মোটামুটি 28-30 দিনের মধ্যে আমার যেমন কালকে আজকে ভোর পাক হয়ে গেল। পোকা সম্বন্ধে আর কাজ নাই, আমার গুটি তৈরি। এখন শুধু ওই চন্দ্রকেতু দেওয়া আছে, 6 দিনের মাথায় ছাড়াবো। মানে চন্দ্রকেতু এখন নরম তো, ও ভিতরে কিন্তু ঘর করছে, মানে ওর ফ্র্যাকচারটা, টেক্সচারটা তৈরি হয়ে গেছে, আবার ভিতরে হয়ে গেছে, কিন্তু ভিতরে কাজ করছে। শীতের সময় এখন এটা মোটামুটি 6-7 দিন লেগে যাবে। হ্যাঁ, শীতের সময় 6-7 দিন না হলে হাত দেওয়া যাবে না। দিয়ে তারপরে 7 দিন পর ওটাকে ছাড়িয়ে নেবো, অফিসে ফোন করবো, অফিস এসে গুটিটাকে নিয়ে চলে যাবে। ওটা কি মেপে দিতে? হ্যাঁ, ওজন করে ওরা কাঁটা নিয়ে যাবে, ওজন করে নিয়ে চলে আসবে। এতে কত টাকা করে পাওয়া যায়? কিসে? এই ওটা কিলো হিসাবে। কিলো কত টাকা কিলো? এটা আপনার, এটার আবার কিলোর দাম আছে। মানে আপনি 1 কিলো গুটি তৈরি করলেন, 1 কিলো গুটি তৈরি করলে যত কমে হবে, মানে ধরুন 800তে এলো, 1 কিলো গুটি মেপে নিয়ে 800টা গুটি হলো, তাহলে আপনার রেটটা 800 আছে না, 850 থেকে আরম্ভ হয়। ধরুন 850 যদি হয় তাহলে রেটটা আপনার বেশি। আচ্ছা, এবার যদি আপনার 1 কিলো গুটি যদি আপনার 950 চলে যায় গুনতিতে 950, হ্যাঁ, তাহলে এবার রেটটা একটু কমবে। মানে একটা অফিসের ভাগ আছে, মানে যত বেশি লাগবে গুটি 1 কিলোতে তত দাম কমে যাবে। এটা কারণ মানে আপনার গুটিটা সরু। আচ্ছা, হ্যাঁ, পোকাতে ডিমটা পারবে কম, এরকম। মানে কম, যত কম গুটিতে 1 কেজি হবে দামটা তত বেশি। আচ্ছা, এই বন্ধে আছে আপনার মোটামুটি 600 থেকে 650 দাম আছে। 600 থেকে 650 দাম পাওয়া যায়, মানে প্রতি কিলোতে। হ্যাঁ, আমি যেমন আসনা কপি পেয়েছিলাম, আমাকে 2 অফিসে হাইস্ট দাম দিয়েছিল 650 টাকা কিলো। বাহ। আর বাকি যারা আছে তাদের 520। আপনার মোটামুটি কত 800-850 হয়েছিল নাকি? হ্যাঁ, ওইরকমই গুনতিতে। আমার গুটিটা খুব ফার্স্ট ক্লাস হয়েছিল, আর 2 অফিসেরই বেশ মনে লেগেছিল, ভালো লেগেছে। হ্যাঁ, দিয়ে বললো তোমাকে 650 টাকা কেজি, আর দামও দিয়েছিল 650 টাকা কিলো। তার মানে ওইটার থেকে তো এটা পালন করাই তো ভালো। হ্যাঁ, ওই যে সুতো তৈরি করা থেকে, কিন্তু এটাতে এবার সবাই যদি আপনার সিড তৈরি করে, এবার অত সিড বীজ তো লাগবে না। হ্যাঁ, ওর জন্য অফিস থেকে একটা এরিয়া বেঁধে দিয়েছে। কীটশরীতে কিছু চাষ হয়, কীটশরীটা সিড এরিয়া করে দিয়েছে। আমার দেবীদাসপুরে আমরা 600-700 ডিম পুষি, ধরুন 2 ঘর মিলে, আমাকে এটা করে দিয়েছে। কালীতলা দেয়ালটা ফাঁকার মধ্যে ওটাকে করে দিয়েছে। আচ্ছা, মানে এরকম করে ভাগ করে দিয়ে যাবে তখন খুব কাছাকাছি ওদের ঘনবসতি তো, আর মাছিটা খুব হয়। আর এটার একটা পেপ্রিন বলে একটা অসুখ আছে, খুব মারাত্মক অসুখ। এবার খুব ঘনবসতি হলে ওই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ওর জন্যে ফাঁকা বসতি দেখে ওরা সিড, ফাঁকা জায়গা দেখে, মানে সিডটাকে তৈরি করার জন্য। ঘন চাষি আছে, এবার ধরুন কাউরির পাতা এক্সেস হয়ে গেল, সে আবার বাইরে থেকে 100 ডিম নিয়ে সে আবার পুষলো, তাহলে তো এরিয়াটা নষ্ট হয়ে গেল। তাই তো, ওর জন্যে ওরা সিড এরিয়া ওরা নির্ধারণ করে দিয়েছে, ওরা পুষতে পারবে না। আমরা আবার পুষতে হয়তো পাতা বেশি হয়ে গেল, আমরা যদি মনে করি যে আমরা ওই সুতো তৈরি করার জন্য 200 ডিম এনে পুষবো, আমরা পারবেন না। অফিস যদি জানতে পারে তো অসুবিধা হবে। তাই তো, কারণ আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া আছে। সুতো তৈরি করবে তাদের কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, তাই তো, হয়তো রোগ টোগ চলে এলো। ওই যে রোগের কথা আপনি বললেন, যে রোগটা মানে কতদিনের মাথায় দেখা যেতে পারে? এই রোগটা চোখেও দেখা যায় না, একমাত্র অনুবীক্ষণ যন্ত্রতে, তাও ধরা মুশকিল। যখন পলু আপনার পাকতে যাবে সেই মুহূর্তে ধরা পড়ে বেশি। তার মানে এটা তো আগে থেকে বোঝাও যাবে না নাকি? তখন আপনার আর কিছু করা যাবে না। যখন ধরে নেবে, তখন আর কোনো এর ওষুধ নাই। তাহলে এর আগে থেকে আমাকে প্রিকশন ভেবে নিয়ে আমাকে ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা করেন? কি করেন ব্যবস্থা? ওই ল্যাবেক্স আছে, তারপরে সেরিসিলিন 1 আছে, তারপরে ফরমালিন দিয়ে ঘরটা ভালোভাবে শোধন করতে হবে। ফরমালিন দিয়ে, তা এখন তো আর ফরমালিন সেরকম ধরুন অফিসে পাওয়া যায়। হ্যাঁ,
আর আমরা ব্লিচিং টিচিং দিয়ে করি। হ্যাঁ অফিস সেটাই, থেকে হয়তো মানে নিয়ে যাই এটা permanent। পলু পালন করার আগে তো আপনাকে আবার হ্যাঁ, ঘরটাকে হ্যাঁ, শোধন করতে হয়। আমার এই যে সিজনটা উঠে গেল আমি প্রত্যেকটা ঘরে একবারে ফরমালিন দিয়ে ধুয়ে নিয়ে আবার রেখে দেবো। আবার যখন পরবর্তী আমার ডিমটা আসবে তার ঠিক 7 দিন আগে আবার ঘর আমি আবার সব ধুয়ে নেব, হুম, ঘরটাকে শোধন করে নেব। শোধন করে, বা ডিম আসার আগেও তো হ্যাঁ, ডিম 7 দিন আসার 7 দিন আগে 7 দিন আগে আমাকে ঘরটাকে শোধন করে নিতে হবে, দিয়ে তারপরে সিজন শেষ হয়ে যাবে তখন আবার তখন একবার আবার করে নেব, করে নেব। ফরফিট হয়ে থেকে গেল। থেকে গেল, আবার যখন ডিম আসবে তখন আর একবার করে নেবেন, তাই তো? আমরা একটু দেখভালটা ভালো করি তো, ওর জন্য অফিসও বিশ্বাস করে, হুম হুম হুম, আর গুটিটা নিতেও অসুবিধা করে না, আর আমাদের হয়ও ভালো। ভালো আমাদের হয়, নিস্তারি পড়লো অন্যান্য জনা 30 কিলো 15 কিলোতে ফুরিয়ে যায়, হুম, কিন্তু আমাদের প্রায় 40-42 কিলো হয়ে যায়। আচ্ছা। এই যে গুটি পালন করছেন এর জন্য তো আপনি বললেন 5 বিঘে আপনার জমি রয়েছে, মানে তুত পাতা হ্যাঁ। করার জন্য। তো এই তুত পাতাটা কিভাবে পরিচর্যা করেন, কবে থেকে পরিচর্যা করেন, মানে এই গুটিটা পালন করার জন্য? তুতপাতা এই আমার এখন ক্রপটা উঠে গেল, এবার তুতপাতার জমিটা ধরুন আমাকে এবার নাঙল হোক বা কোদাল হোক দিয়ে আমাকে আগাছাগুলো সব নষ্ট করে দেবে। একটু মাটিটা খুললে হবে কি, জলটা বসলে বেশ জোরটা হবে ভালো। আর গোবর সার তো আগেই দেওয়া আছে, বছরে একবার করে ধরুন গোবর সার দিই। আচ্ছা। 1 বিঘাতে একটা টলি দিয়ে দিই। আর আগাছাও হলে আগাছা তো আগাছা নিড়ানি দিতে হয়। নিনারি এখন ধরুন কোদালে হয়তো কুপাতে হবে কিংবা লাঙল দিতে হবে, এখন আর লাঙল পাওয়া যায় না, কোদালেই বেশি হয়। কোদালে কোদালে কুপিয়ে নিলাম, নিয়ে এবার গাছগুলো আবার ফুটবে, মানে একবার এগুলো কি লাগিয়ে ডাল দিলে- টাল তো হ্যাঁ, কাটা হয়ে যায় সব? হ্যাঁ হ্যাঁ, কাটা হয়ে যায়। দিয়ে এবার সেচ দিতে হবে, সার দিতে হবে। এরপরে আপনি মানে ডিম আসার 1 মাস আগে থেকে আমাকে জমি পরিচর্যা করতে হবে। আচ্ছা, যে পাতাটা যাতে হ্যাঁ, বেরোয়, পাতার জন্য তৈরি হয় সেই মানে খাওয়ানোর জন্য পাতা, মোটামুটি 1 মাস আগে। 1 মাস আগে। হ্যাঁ, তো সেখানেও একটা খরচ আছে। হ্যাঁ, খরচ আছে তো। তো এই যে পালন করছেন আপনি গুটিটা পালন করতে মোটামুটি কেমন খরচ হয় আর কেমন লাভ হয়? খরচ বলতে আমি জমির হিসাবটা দেখছি না, আমি এমনি যেটা খরচা হয় সেটা ধরছি। খরচা মোটামুটি আপনার 1 বিঘা জমিতে প্রায় 4,000 টাকা মতো খরচা আছে, 1 এই বিঘেতে নাঙল, সেচ, সার, নিড়ানি এইসব দিয়ে 4,000 টাকা খরচা আছে। আচ্ছা, 4,000 টাকা আপনি বিঘাতে খরচ করছেন, বিঘাতে তার মানে আপনার 5 বিঘা মানে 4-5 20,000, 20,000, হ্যাঁ 20,000 টাকা মোটামুটি খরচ। মোটামুটি খরচ আছে। আর এই কত পালন করছেন? 500 পালন। 500 ডিম। 500 পালন করে কত পাবেন? 500 পালন করে আমার যদি এখন যদি 38-40 এবার খুব ভালো পেয়েছে তো প্রায় 40 কেজি করে হবে। তার মানে আপনার 4-5 20 প্রায় 180 কিলো মাল হবে। 180 কিলো, 180 কিলো মাল হবে আমার। 180 কিলো মাল কত করে? 650 করে। 600 ধরুন না। আচ্ছা, 600ই ধরলাম। এটা হচ্ছে বছরে 180 কিলো আপনার 600 টাকা রেটে আপনি বিক্রি করছেন, 1,08,000 টাকা মোটামুটি একটা 1 লাখ টাকায় ধরুন, 1 লাখ টাকায় মোটামুটি কিন্তু এটা সারা বছরের মধ্যে সেরা ক্রপ। মানে এইবারই এরকম লাভজনক, মানে আর এই 5টা ক্রপের মধ্যে আর হবে না, এটাই সব মানে সেরা। মানে যে এখানে যা রোজগার করার করে নিতে হবে সারা বছরে। তাও ঠিক আছে, মোটামুটি 1 মাস 1.5 মাসের ব্যাপার, তো 1-1.5 মাসে তো আপনার তাতে 20,000 টাকা আপনি বাদ দিলেন। হ্যাঁ, 20,000 টাকা বাদ দিলেন, 80,000 টাকা, ভালোই, মানে খারাপ কি না, ব্যবসা লাভজনক। কিন্তু এখন এই ব্যাপার আমাদের মুর্শিদাবাদে ব্যাপক চাষ ছিল, কিন্তু এই সবজি চাষ আসার জন্য না ব্যবসাটা। সবজি চাষে কি ক্ষতি করছে? ওই বিষের কঠিন এফেক্ট। আচ্ছা, সবজিতে যে বীজগুলো প্রয়োগ করা হচ্ছে, বেগুনে এখন যা বিষ ব্যবহার করে, হ্যাঁ, মানে জমির পাশ দিয়ে যদি কেউ বিষ নিয়ে যায় তাও অ্যাকশন ধরে নেয়। আচ্ছা, এত মারাত্মক বিষ। তাহলে এটা তো ক্ষতি, তাহলে এই চাষের ব্যাপক ক্ষতি। ওর জন্য তো কীটেশ্বরীতে ব্যাপক চাষ ছিল, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাপক চাষ ছিল, এখন 5 ঘর আছে, বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওরা তখন শুধু আপনি কিভাবে ছিল, আগে কীটেশ্বরী রেশম চাষি ছিল, দিয়ে এখন ওই সব সবজি হয়েছে, টমেটো, সিম, বেগুন সব চাষ করছে। এবার ধরুন আমার জমিতে আমি লাগাচ্ছি, পাশে আমার তুতপাতা আছে, আমার তো কিছু বলার নাই না। হ্যাঁ, ওই জন্য ব্যবসা সব উঠে গেল ওই চাষগুলো। এখন 5-6 ঘর আছে। ওই সবজিতে বিষ প্রয়োগ করলে সেই বিষ আপনার ক্ষতি হবে, তুতপাতায় আসছে, সেই তুতপাতা খেলে পোকা নষ্ট হয়ে যাবে, মানে পুরোপুরি আপনার লস। আর নষ্টও যদি না হয় তো পলু যে পরিমাণে বড় হয় তার দ্বিগুণ পরিমাণ বড় হবে, কিন্তু ওর ঘর করার ক্ষমতা থাকবে না। আচ্ছা, মানে পাতা খেয়েই চলে যাবে, আর গা দিয়ে রস বেরিয়ে ফেটে নষ্ট হয়ে যাবে, মানে গুটি আর তৈরি করতে হবে না। ঠিক।
তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে গুটি তৈরি করে সেই গুটি থেকে কিভাবে আমরা আবার ডিম তৈরি করা যায় সেই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এটা একটা নতুন বিষয়। এটা তো আপনারা জানেন, যারা পলু পালন করেন, পলু পালনের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনারা এই বিষয়টা নিশ্চয়ই জানেন কিভাবে এটা করতে হয়। তো এটা একটা ভালো মানে চাষ, পলু পালন, পলু রেয়ারিং করা একটা বেশ ভালো লাভজনক, এটা আমরা বলবো। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম বহরমপুর ব্লকের দেবীদাসপুর গ্রাম থেকে এসেছিলেন বিমান মণ্ডল। বিমানবাবু, আপনাকে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি। আজকের শিল্পী অমর পাল। আরে শুনো শুনো জগৎবাসী, শুনো মন দিয়া, বাংলাদেশে কীর্তি রাখলেন গোসাই আহিয়া। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও আহা বেশ, দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও আহা বেশ, আর তলে তলে ঢাকার পথে নামাইলেন মিলিটারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। আহা বেশ, ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। আহা বেশ, আর এরূপ পেলেন চৈরা গোসাই চোরের মতো দেন পারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। স্কুল কলেজ চুরমার করে, যুবতী পাইলে ধরে। ও আহা বেশ, স্কুল কলেজ চুরমার করে, যুবতী পাইলে ধরে। ও আহা বেশ, হায় রে লালো স্বামী টায়া তাগো পাঠায় রে জমের বাড়ি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। যুবক জওয়ান জ্যান্ত ধৈরা রক্ত শুষে মেশিন দিয়া। ও আহা বেশ, যুবক জওয়ান জ্যান্ত ধৈরা রক্ত শুষে মেশিন দিয়া। ও আহা বেশ, রক্ত বোতল ভৈরা ব্যাংকে জমায় বাঁচাইতে মিলিটারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। এত পাপে কইরা তোমার উচিত শাস্তি হইল এইবার। ও আহা বেশ, এত পাপে কইরা তোমার উচিত শাস্তি হইল এইবার। ও আহা বেশ, আহা ইতিহাসের পাতায় তুমি করলে খুনি নাম জারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি।
কি চমৎকার দেখলাম বাহাদুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মাছ চাষিকে। তার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? মহিউদ্দিন মোল্লা। মহিউদ্দিন মোল্লা। বয়স কত এখন আপনার? ওই 53। 53। জমি জায়গা কিছু আছে? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা আছে? ওই বিঘা 6.5। 6 বিঘা। আর এছাড়া মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করি। মাছ চাষের জন্য জলা কতটা আছে? জলা একটা মোটামুটি 1.5 বিঘা, একটা 1 বিঘাতে কিছু বেশি হবে। মানে এই জলাটা কি সবটাই আপনার? না, আমার নিজস্ব নয়, কিছু অংশ আছে। তার মানে এটা আপনার লিজে নেওয়া? হ্যাঁ, লিজে নেওয়া। লিজে নেওয়া। হ্যাঁ। তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে পয়সা হ্যাঁ, দিতে হয়। ওই যেটা বেশি অংশ, অর্ধেক অংশ বাবু, তাকেও টাকা দিতে হয়। বাদ বাকিরা মাছ নেই, তারা টাকা নেয় না। মাছ নেয়। তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে হয়। বুদ্ধি রেখেই করতে হয়, তা বুদ্ধি রেখে করতে হবে। লাভ তো করতে হবে, প্লাস ফলনটা তো বাড়াতে হবে। বাড়াতে হবে, তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে। তো এই যে মাছ চাষ আপনি করছেন, তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণে এখন কিছু পাইনি। আগে ব্লক থেকে কিছু মানে ব্লক থেকে ট্রেনিং হয়েছিল, প্লাস কিছু দিয়েছিল, উপদেশ দিয়েছিল, সেই হিসাবেই চাষ করি। সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত? মাছ চাষে মোটামুটি 19 বছর থেকে। 19 বছর থেকে। কি ধরনের মাছ চাষ করেন? মাছ ওই ডিম, ফোঁকা ডিম ফেলি, হাঁচারি থেকে হোক, গঙ্গা থেকে হোক, নিয়ে আসি। ওইটাকে আস্তে আস্তে বড় হয়, ধানি হয়, ধানির পরে চারাপোনা হয়, চারাপোনা বিক্রি করে দেয়। আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে, সেগুলো মাছে পরিণত হয়। তার মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে বিক্রি করা। চারাপোনা তৈরি করা। তার কারণ বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার হতে পারে, বিভিন্ন রকম আছে। এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম, এক গ্রাম থেকে এক গ্রাম করাটা মুশকিল। হ্যাঁ, একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল। সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি। মানে এটাতে একটা শর্ট টাইমে আপনি, হ্যাঁ, শর্ট টাইমে। এটা বছরে কতবার করতে পারেন? এটা 3বার 4বার। 3-4 করা যেতে পারে। 3-4 হয়। তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন, মানে ডিম নিয়ে আসছেন, ডিম নিয়ে এসে ফেলছেন, সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন, তারপরে ধানি পোনা করছেন, তারপরে চারা পোনা বা ফিঙ্গারলিং করছেন, করে বিক্রি করছেন। এই যে ডিম নিয়ে এসে পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার? মোটামুটি 1 মাস 6 মাস এরকম, 1 মাস বা 45 দিন এরকম। 45 দিন। তার মানে 45 দিনে আপনার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি ধরুন যে চাষটা করছেন, এর জন্য তো পুকুরটার পরিচর্যা করতে হয়। হ্যাঁ, করতে হয়। এর জন্য কি আলাদা কোনো পুকুর আছে? না, আলাদা পুকুর নয়। হ্যাঁ, ওই একটা পুকুরেই আপনি ধানি থেকে পুকুরে তো 2 রকম চাষ করি। একটা একটু বড় করেন, কিছুটা মাছ বড় করেন, আর বাদ বাকিটাই চারা, মানে একটা পুকুরেই করেন। তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে? চাষের আগে তো একটা ধরুন পরিচর্যা। চাষের আগে ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই, মানে হালকা মাছ থাকে। এবার ওতেই হয়তো ওই মহুয়া খোল পাতনাতে পচে দিই, মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে আস্তে ওগুলো মহুয়া খোল হয়তো 1 কুইন্টাল হোক 2 কুইন্টাল হোক, যে যেমন যেটাই লাগবে সেরকম দেই। প্লাস চুন লাগে। চুনের পরে আপনার ওই ক্লিনার বলে একটা আছে, ওষুধ আছে। বেশি দিলে মাছ মরবে, অল্প দিলে পোকা মরবে। ওই পোকা দিয়েই তারপরে ধরুন ডিম পোনাটা ছাড়া হয়। তার আগে তো আপনি পুকুরে জলটাকে টেস্ট করতে হয়। হ্যাঁ, জল টেস্ট করতে হয়। একটা টাইম আছে, মাছ থাকেই তো আমাদের। তবে জাল টেনে দেখেন মাছগুলো মাছ কেমন কি আছে, বা টানও দিতে হয় পুকুরে, যেন গ্যাস না থাকে। সেই জন্য একটু পুকুরের পরিচর্যাটা একটু জাল টাল টেনে নিতে হয়। বেশ, আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।